স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবণী। দর্শক, অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ। স্যার, আপনারা প্রায় 1.5 বছরের মতো দায়িত্বে ছিলেন। তখনকার সঙ্গে এখনকার দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলবো যে সার্বিকভাবে একেবারে খুব যে চেঞ্জ হয়ে গেছে তা না। অবশ্য এটা খুব অল্প সময়, কয়েকটা মাসের ব্যাপার। আমাদের সময় যেটা আমরা চেষ্টা করেছি যে অর্থনীতিটা যেন একেবারে খুব চলে আসছে, খুব দ্রুত খাদের কেনার আমরা বলতাম নেমে আসছে, সেটাকে আমরা কোনোভাবে রোধ করে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসছে। কিন্তু এখন সেই স্টেবল পর্যায়ে আছে। তবে আমি আশা করব যে অতি দ্রুত সরকারের অ্যাকশনগুলো, বিশেষ করে রাজনীতি তো সরকার করবে, রাজনৈতিক গভর্নমেন্ট, তো অর্থনীতি দ্রুত সেগুলো ডিসিশনগুলো নিয়ে করতে হবে, কারণ আমাদেরকে তো সামনে দ্রুত এগিয়ে যেতে হবে। এই যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে একের পর এক দুর্যোগই বলা চলে। আপনি বন্যা হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হলো, জ্বালানি সংকট শুরু হলো, এখন আবার নতুন করে গ্যাস সংকট, সব কিছু মিলিয়ে আসলে সরকারের তো হিমশিম খাওয়ার মতো অবস্থা। না, সরকারই চ্যালেঞ্জগুলি থাকবে, হিমশিম খাবে একটু কম বেশি। তো সবসময় বাংলাদেশের মতো একটা দেশে যেখানে রিসোর্স কনস্ট্রেন্ট, যেখানে সম্পদের সীমিত সম্পদ, কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি, সেখানে ম্যানেজ করাটা সবচেয়ে বড় একটা ইস্যু। একটা জিনিস আমি যেটা বলি, একটা পলিটিক্যাল সরকার আসছে, পলিটিক্যাল ম্যান্ডেট থাকবে, নানা রকম প্রতিশ্রুতি থাকবে, কিন্তু অনেক প্রতিশ্রুতি, ছোটোখাটো অনেক রকম আশ্বাস থাকবে। সেইগুলোর দিকে বেশি দৃষ্টিপাত না করে বেসিক লোকজনের অর্থনৈতিক চাহিদা, ব্যবসায়ের চাহিদা, এইগুলো কিন্তু পালন করতে। আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ঝুঁকি আপনি কি দেখছেন? মূল্যস্ফীতি, ব্যাংকিং সেক্টর, রাজস্ব আদায় ধীরগতি, নাকি অন্য কিছু? আপনি যেটা হলো তিনটে বেশি ঝুঁকি। একটা হলো তো রাজস্ব আদায়ের ব্যাপার, রাজস্ব আদায়ের রিলেটেড ব্যবসা বাণিজ্য ঠিক না হলে রাজস্ব আদায় হবে না। আবার রাজস্ব আদায়ের ব্যাপার একটা আছে, যেগুলো এফিসিয়েন্সি, দক্ষতা। এনবি আছে, আগের গতানুগতিকভাবে আদেশ নির্দেশ দিয়ে ট্যাক্স অফিসারদের ট্যাক্স আদায় করা যাবে না, কারণ আমাদের ব্যবসায়ীরা যে খুব ট্যাক্স দিতে চায় তাও না। ওতে আপনাকে খুব এফিসিয়েন্সি করতে, সেজন্য আমরা রিফর্মটার কথা বলে আসছিলাম। সেকেন্ড হল মূল্যস্ফীতিটা দেখেন হঠাৎ করে আবার 9 বেশি চলে গেল, আমরা 8.5-এর মধ্যে নামিয়ে আসলাম 14 থেকে। এইখানে একটা ট্যাকেল করতে হবে, বোধ সাপ্লাই সাইড, ডিমান্ড সাইডটা। আর ব্যাংকিং সেক্টরটা সবচেয়ে বেশি আমাদের দরকার, কারণ ব্যবসা বাণিজ্য তো ডিপেন্ড করে ব্যাংকিং সেক্টরের উপরে। এখন যেটা দেখছি কিছুটা স্লো ব্যাংকিংয়ের সেটা, এবং এখানে কিছুটা আনসার্টেনটি, আর আমার মনে কিছুটা সরকারের সিদ্ধান্তহীনতাও কাজ করছে। বাণিজ্য মন্ত্রী নিজেই বলেছেন যে মূল্যস্ফীতি হচ্ছে আমাদের দেশের এক যন্ত্রণার নাম। আমরা দেখেছি আপনার সরকার যখন দায়িত্বে ছিলেন তখনও আপনারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, এই সরকারও চেষ্টা করছে, তাও কিন্তু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে না। এখানে কি সরবরাহ ব্যবস্থার ঘাটতি আছে, নাকি আমাদের নীতিগত কোনো দুর্বলতা আছে? কিছুটা সরবরাহ ঘাটতি আছে, কিছুটা আপনার পলিসিগত ইস্যু আছে, আর সবচেয়ে বড় হলো মূল্যস্ফীতিটা আপনি যদি কমাতে চান, আপনি চাহিদা যে মনিটারি পলিসি, টাকা পয়সা যেন বেশি ছাপা না হয়, সেন্ট্রাল পর্যন্ত খালি টাকা পয়সা না ছাপে, বাজারে না দেয়, সেই একটা দিক আছে। সেটা আগের সেন্ট্রাল ব্যাংক গভর্নর করেছে, 10% পলিসি কিছু নিয়ে আসছে। আর আমরা যেটা করেছি, সাপ্লাই সাইডটা আমরা ইনশিওর করেছি, অত্যাবশ্যক জিনিসপত্র কিন্তু কোনোদিন আমরা ঘাটতি রেখে নিই। দ্বিতীয়ত প্রোডাকশনের ব্যাপারে ফার্মারদের ইনপুট, আমরা কোনো ফার্টিলাইজার, পেস্টিসাইডের কোনো শর্টেজ আমরা করিনি। থার্ড হলো আপনার যেটা হলো যে আমরা কিছুটা মনিটর করতে চেষ্টা করছি, বাজার কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। আর একটা হলো যে আমরা কিছু কিছু আপনি দেখবেন রেশনিং স্পেশাল কিছু কাজ করেছি, ঢাকা, চিটাগাং, কয়েকটা শহরে। এই সরকারের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে? মূল বার্তাটা এখানে হবে যে বাজারটাকে মনিটর করা। বাজার কিন্তু এখনও কিন্তু আমাদের দেশে ডিপেন্ডেন্ট অন হোলসেলার অ্যান্ড রিটেইলার। বাজারে একেবারে নেই তেমন না, কিন্তু মানে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, বেড়েছে সেটা। আরেকটা হলো আমাদের দেশে হলো কি যে সাপ্লাই চেইনটা মানে ঠিক স্মুথ না। আপনি 5 টাকা 10 টাকার চা বেগুন বগুড়াতে বা মহাস্থানগড়ে যেই বিরাট এই যে পাইকারি বাজারে যেটা হয়, সেটা ঢাকায় এসে 60 টাকা কেন হবে? মানে তার মানে কি
জায়গায় জায়গায় ট্রাকে চাঁদা, জায়গায় জায়গায় চাঁদাবাজি, মিডলম্যান, এইগুলো যদি আপনি ঠিক না করতে পারেন, এটা কিন্তু আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য সবচেয়ে সুবিধা। আমাদের সময় এটা ডিফিকাল্ট ছিল। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যে চাঁদাবাজির কথা বারবারই বলা হয় যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ না হলে বাজার নিয়ন্ত্রণ হবে না, আমাদের দেশের যে প্রেক্ষাপট সেক্ষেত্রে আসলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ কি এতই সহজ? সহজ না কেন? যারা চাঁদাবাজি করে তাদের ধরবেন বলে চাঁদাবাজি করো না, ওদেরকে অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেন, ঠিক আছে। ওদেরকে বলেন তোমরা যদি লেখাপড়া জেলে যদি বসে থাকো, চুপচাপ থাক, কিছু না পাও, আমরা লোন দেবো, আমরা সাপোর্ট দেবে। সেটা আবার পৃথিবীর কোন দেশে চাঁদাবাজি হয়? পৃথিবীর সব দেশেই তো আপনার এরকম লোকজন চাকরি বাকরি পায় না। আমাদের দেশের মধ্যে এত চাঁদাবাজি, এত মিডলম্যান, এত না। স্যার, ব্যাংকিং সেক্টর নিয়ে যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, ব্যাংকিং খাতে সুশাসন, খেলাপি ঋণ এসবের যে উদ্বেগ, এগুলো আসলেও কিন্তু কাটছে না। সেক্ষেত্রে সরকারের এখন কি ধরনের সংস্কার নেওয়া উচিত? এবং একটা নতুন আইন আসছে, ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট আইন, এটা আমাদের দেশে কাজ করবে কিনা আপনার কাছে কি মনে হয়? এটা চেষ্টা করতে পারে, কিন্তু ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অন্যান্য দেব অনেক দেশেই করেছে, খুব একেবারে বিরাট সাফল্য অর্জন করেছে তা না। দু একটা জায়গায় কোরিয়া যেমন একটু বেটার করেছে, থাইল্যান্ড একটু বেটার করেছে, ওদের গভর্নেন্সটা ভালো, ওটা হয়তো চেষ্টা করতে পারে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো ব্যাংকিং সেক্টরে আপনার গভর্নেন্সটা এবং সুপারভিশনটা, মনিটরিংটা। এবং এখানে সেন্ট্রাল ব্যাংক একটা বড় দায়িত্ব আছে। সেন্ট্রাল ব্যাংক খালি সার্কুলার দিয়ে কত নর্মস বলে দিল এটা না, দে হ্যাভ টু এনশিওর কমপ্লায়েন্সটা করে। সেটা তো কমপ্লায়েন্স হয় না। গত 15 বছর আপনি দেখেন সেন্ট্রাল ব্যাংকের বহু রুলস রেগুলেশন আছে, এগুলো ব্যাংকের চেয়ারম্যান ডিরেক্টর করেছে পালন, এই টাকা দিয়ে দিচ্ছে অন্য কাউকে। তারপরে যেখানে আমার সময় 10% ছিল ফার্স্ট রিশিডিউল, সেকেন্ড বার করলে 20, 30, 2% করে নিয়ে আসছেন। মানে 100 টাকা 2 টাকা দিলেই আপনি ঋণ খেলাপি না, তাও তো দিচ্ছে না। অতএব এটা তো দুর্বলতা প্রকাশ পায় আমাদের ম্যানেজমেন্টে, গভর্নেন্সে। এটাকে স্ট্রং করতে হবে। আমার মনে এখন সময় আসছে সেন্ট্রাল ব্যাংক ওই রিকোয়েস্ট করে টাকা দাও না দিলে সোজাসুজি ব্যাংক ওই যারা খেলাপি ঋণ, তার দরকার হলে শুধু ব্যবসা বাণিজ্য না, তার পুরা অ্যাসেট, পুরা জিনিসটা। আমেরিকাতে আপনার তো খেলাপি ঋণ বা ইসে করে, ওরা পুরা জিনিস তো জব্দ করে। বহু লোক হচ্ছে আপনার মিলিয়নিয়ার, আমি স্টোরি আছে যে বিলিয়নিয়াররা জেলে যাওয়ার আগে তার রোলেক্স ঘড়ি তার জেলখানা বলছে এটা হাত দিয়ে চলে যাও, কারণ তুমি আসার পরে এটা ফেরত পাও কিনা সন্দেহ, ফেরত পেলে তুমি এটা পড়ার মতো তোমার অবস্থা থাকবে না। অনেকে আত্মহত্যা করেছে ওখানে, যারা মিলিয়নিয়ার, অনেকে জেল যারা হয়েছে আসার পরে তো যে, কারণ সে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে পারে না, মুদি দোকানে গিয়ে মুদি দোকান নিতে, বাড়ি ভাড়া করতে পারে না। আপনি এই ব্যবস্থা করেন না কেন? কিন্তু যে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট আইন যেটা করা হচ্ছে, এবং যারা খেলাপি, বড় বড় খেলাপি, ওদেরকে অত জামানত আছে যে বিক্রি করতে পারে না? ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটা প্রবলেম হলো কি, প্রবলেমগুলো না, ওটা আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ওরা তো চেষ্টা করে খেলাপি আদায় করতে, তাই না? এখন যে সে যে আদায় করবে এটা শেয়ার হোল্ডার কে হবে? ধরেন আদায় যদি না করতে পারে, বেতন ভাতা দিয়ে কে পাবে? ও বলি তুমি তো। অতএব এইখানে যে কোম্পানি হবে 100% গভর্নমেন্ট হবে, 100% গভর্নমেন্ট তো কাজই করবে না। এটা অনেকটা তো আপনার পাওয়ার ডেভেলপমেন্ট, তিতাস গ্যাস, এই ওয়াটার ডেভেলপমেন্ট, বেসরকারি ব্যবস্থাপনাতেই আসলে করতে হবে বা পার্টনার। ঠিক আছে, বেসরকারি ব্যবস্থা তোমাকে বলো যে তুমি যদি 100 টাকা আদায় করতে পারো, ওখানে তুমি 60 টাকা রেখে দেবে, 40 টাকা আমাকে দেবে, এবং 60 টাকা থেকে তোমার বেতন ভাতা দেবে। অথবা বলতে পারে তুমি বেসিক বেতনটা এত পাবে, আর বাকি যেটা আদায় করবে সেটা একটা পার্সেন্টেজ তুমি নিয়ে নেবে। তবে কারণ এখানে একটা প্রবলেম হবে কি, যে 100% সরকার থাকে, সরকারি হিসাবে, তখন এই কোম্পানিগুলো ভালো ভালো লোকের কাছে যাবে, ভাই কিছু টাকা, আর খারাপের কাছে যাবেই না, খারাপের কাছে টাকা আদায় করবে না। আমরা বলতেই পারি যে আইন প্রণয়নের চেয়ে বাস্তবায়নটা বেশি জরুরি। স্যার, আমরা যদি একটু আইএমএফ নিয়ে কথা বলি, অন্তর্বর্তী সরকারের সময় আইএমএফ অর্থ ছাড় করেনি। তখনকার বা আওয়ামী লীগের সময় যত ঋণ চুক্তি ছিল সব বাতিল করে বিএনপি সরকার নতুন করে আবার একটা ঋণ চুক্তি করেছে। এই ঋণটা পেতে আসলে কি ধরনের শর্ত দিতে পারে আইএমএফ? না, কিন্তু অন্তর্বর্তী সরকার তো আইএমএফ ঋণ বাতিল অর্থ কমায় না। আমাদের সময় কিন্তু কোনো ডোনার এজেন্সি ঋণ সে কমায়, আপনি দেখবেন সবাই কিন্তু ঋণ দিয়েছে। আইএমএফের সাথে অনেক দর কষাকষি করে, অনেক রকম করে 2টা ইনস্টলমেন্ট ওরা দিয়েছে। কন্ডিশনটা ছিল যে আমরা বেসিক্যালি ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা ফ্লেক্সিবল করব, রিজার্ভটা বাড়াবো, তারপর আমরা এনবিআর সংস্কার টস্কার করবো, আমরা যেটা ওরা দিয়েছে। কিন্তু
এবং আমাদের সময় ওই পিরিয়ডে 2টা কিস্তি কিন্তু পেয়েছি। আর বাকি কিস্তিগুলো যখন ডিউ ছিল তখন আমরা বলেছি এখন আপাতত আমরা ইসে করবো না। তো অনেকগুলো যে ইমিডিয়েটলি এনবিআর ভাগ করে ফেলো, ম্যান পাওয়ার ঠিক করো, এটা সেটা। আমরা বলছি এটা এত তাড়াতাড়ি করা যাবে না। তখন ওরা বললো যে আমরা গভর্নমেন্ট আসলে আমরা দেবো, তবে আমরা বলছি এখন আপাতত দরকার নেই। কারণ জুন আমার বাজেট আসছিলো, আমি বাজেট চিন্তা করে দেখলাম যে জুনে আমার বাজেটটা ম্যানেজ করা যাবে। অতএব ওরা বলে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে করবো, আমি ফাইন। অতএব সেই সেন্সে এখন IMF অন্যরা বলেন বেশ একটু কড়া করে ইসে করবে, এবং IMF তো নতুন প্রোগ্রামে যখন যাবে তখন তো অনেক শর্ত দেবে। অনেক শর্ত মানে পুরনো ওই প্রায়র অ্যাকশন যেগুলো ছিল, ওই যে এনবিআর ভাগ করো, ট্যাক্স এক্সপেন্ডিচার কমাও, ট্যাক্স এক্সেম্পশন কমাও। আমি তো দেখি এখন IMF হয়তো কিছুটা ক্রিটিক্যাল হবে, কারণ দেখি সব জায়গায় ট্যাক্স কমিয়ে দিচ্ছে। এখন প্রাইভেট ইউনিভার্সিটি মোটামুটি ভালোই আয় করে, আমি তো ব্র্যাকে আছি মনে, এই 10% ট্যাক্স যদি 5% করতে কে বলছে ওদেরকে? আমি তো আসলে আমার সঙ্গে আমি করি নাই। বলছে কেন হাইকোর্টে কেস টেস করে হেরে তারপর তুমি কম চাও? আমি বলছি নো। ওরা তো একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলো, কেস করেছে, তো করতে বলে নো। 10% তো এখন হঠাৎ করে দেখলাম যে 5% করে। এই সমস্ত এক্সামশন দিতে কে বলছে? যেখানে সেখানে দেখি ট্যাক্স কমিয়ে দিচ্ছে। কালকে একজন আমাকে বললো যে এত ট্যাক্স কমেছে, এরকম আপনি ট্যাক্স কোত্থেকে পাবে? অতএব এই জিনিসগুলো এত সহজে একেবারে সবাইকে খুশি করতে গিয়ে, বিশেষ করে ব্যবসায়ীদের খুশি করতে গিয়ে কিন্তু এই গভর্নমেন্ট একটু বেশি ইসে করে ছাড় হয়ে গেছে। এই বাজেটটা আসলে এত বড় বাজেট ঘোষণা করলো সরকার, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় ঝুঁকি আপনি কি দেখছেন? সবচেয়ে বড় ঝুঁকি হলো রেভিনিউ, সম্পদ থেকে পাবেন। এই এনবিআরকে এত বড় টার্গেট দিয়েছেন, আপনার ট্যাক্স জিডিপি রেশিও হলো 7 পয়েন্ট কত, এটা আপনি 9% কীভাবে নেবেন? এই যে বর্তমানে এনবিআরের যে অবস্থা, জোর করে দিয়ে বা এনবিআর এখন যেটা করছে, আপনি দেখেন ব্যবসায়ীর সাথে যাচ্ছে, খাতাপত্র চাচ্ছে, এইভাবে জোর করে কি আপনি ট্যাক্স কতদিন আদায় করবেন? অর্থাৎ সিস্টেমটাকে যদি ডেভেলপ না করেন, সেটা আমি যে এনবিআরের সিস্টেমটাকে ইমিডিয়েটলি করেন, তা যেটা পোর্টেরটাকে আরও মডার্নাইজ করেন, যদি দ্রুত যেন কোনো রকম ফাঁকিটাকে না দিতে পারে সেটা করেন। অতএব সেটা করলে কিছুটা রাজস্ব আদায় বাড়বে, তো বাজেটটা ইমপ্লিমেন্ট করবে। আরেকটা আমার যেটা সাজেশন ছিল যে সবগুলো জিনিসে বাজেটে যেটা আপনার করতে হবে তা না। এক বছর এতগুলো জিনিস তো আপনি করতে পারবেন না। আপনি বরং মেজর জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট করেন। যেমন আপনি ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার কিছু প্রজেক্ট আছে, এটা করতে হবে। জ্বালানিটা আপনার সলভ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সোশ্যাল সিকিউরিটি, এই কয়েকটা বেসিক জিনিস আপনি করেন। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের হলো ম্যান্ডেট এতগুলো দিয়েছে, আপনি দেখছেন তো, সবগুলি পালন শুধু খরচের ম্যান্ডেট। সব মেডিকেল কলেজ করবে সব জায়গায়, বিশ্ববিদ্যালয় বোধহয় আরও কিছু করে ফেলতে পারে। সেটা আমি হচ্ছে প্রায়োরিটিসটা ঠিক করে। স্যার আপনি যখন দায়িত্বে ছিলেন, আপনি তখনও অর্থনীতির অবস্থা অনেক খারাপই ছিল এবং এখন যেমন আছে খুব বেশি পার্থক্য ছিল না। তখন আপনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলের একটা ঘোষণা দিয়ে আসছিলেন, সেটাও একটা বোঝা ছিল তখনকার সময়েও, এখনও সেটা তো বোঝা। এই সরকারের জন্য এটাকে একটা সংকট না যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে? এই টাকাটা আসলে কোথা থেকে আসবে? সেটা আমার করার উদ্দেশ্যটা ছিল কি, আপনি দেখেন আমরা যখন ছিল, আপনি তো আন্দোলন দেখছেন 600-700 ডেইলি। আমি তো একবার 8-9 ঘন্টা বসেছিলাম, আবার অন্য অতএব সবাই কিন্তু বিশেষ করে সরকারি কর্মচারীরা বেতন টেতন বাড়ে নেয়। একজন সরকারি অফিসারের যে পিওন 8,000 না 9,000, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে পায় 14,000 টাকা। অতএব ওদেরকে বাড়াবার জন্য যেটা হতো, আমার কাছে আসতো অ্যাডহক, এই ঝুঁকি ভাতা দাও, তারপর ইন্টার্ন ডাক্তাররা বলে আমাদের এসে বাড়ালাম। তো এইভাবে কিন্তু অ্যাডহকভাবে একে বাড়া, আর যার বেশি হইচই করার ক্ষমতা বা ধমক দেওয়ার ক্ষমতা, ওরা এসে আদায় করে। রেলওয়ের দেখেন না, একদিন বন্ধ করে দিল, রেলওয়ের অ্যাডভাইজার করে, স্যার তাড়াতাড়ি টাকাটা দেন, নয় সব রেলওয়ে বন্ধ হয়ে যাবে। তো আমি দিলাম। তো এইটা আমরা বলছি অ্যাডহক হবে না, পুরো পে স্কেলটাকে রিভাইজ করো। সেই সাথে করেছি রিভাইজ। একটু ডিফিকাল্ট ছিল, সেখানে আমি নিচের লেভেলে বলছি অলমোস্ট ডাবল হবে, আর উপরে ডাবল হবে না। এবং টাকাটা ডেফিনেটলি বেশ টাকা লাগবে। তবে আমি বলছি অন্য জায়গায় সব ফ্রিলসগুলি জায়গায় আছে, এই ঝুঁকি ভাতা, এই ভাতা, এগুলো সব চলে যাবে। সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু ম্যানেজেবল হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই সরকার, নতুন সরকারের জন্য কি এটা চাপ না? তো সরকার চাপ যে অন্য জায়গায় নিচ্ছে, এই কার্ড দিচ্ছে, ওই কার্ড দিচ্ছে, ওগুলি কি ইমিডিয়েটলি দরকার ছিল?
ওগুলি কি টাকা পয়সা লাগবে না? আপনার ফ্যামিলি কার্ড করতে লাগবে 30,000 কোটি টাকা। এটা তো একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের আচ্ছা, জন্য। সেটা নিম্নসে আমার আপত্তি। নিম্নসের আগে 1 লক্ষ যে টিসিবির কার্ড আছে, জাল আছে 20 লক্ষ, ওটা ঠিক করেন না কেন? মানে আপনি আর্গুমেন্ট যদি করেন, তবে যারা ওই 20 লক্ষ পায়, চেয়ারম্যানের ভাই ব্রাদার সব মিলে, আমরা তো চেষ্টা করেছি সেই সময়। ওয়ার্ল্ড ব্যাংক আমাকে বহুবার বলছে, তোমার 1 কোটির মধ্যে তো 20 লক্ষ লোক হলো তোমার ইসে মানে ভালো। এবং এটা আমি সোশ্যাল শারমিনকে আমি বোঝাতে এটা ঠিক করে তাড়াতাড়ি, ও চেষ্টা করতে পারে না। আমাদের এটা করলে কিন্তু আমার সাশ্রয়ী হতো। ঠিক আছে, যা হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট দেবে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড দেবে, সেখানে টাকা লাগবে কিছু। তবে আমি মনে করি যেটা স্ট্যাগার্ড ওয়েতে করতে হতো। ঠিক আছে, যদি মনে করি একেবারে পারবেই না, একটু পসপন করো, কিন্তু একেবারে না দিয়ে সরকারি কর্মচারীকে 10 বছর মানা করবে। কারণ আপনি দেখেন, এটার সাথে প্রাইভেট সেক্টর বলে ওরা কম পায়, প্রাইভেট সেক্টরের বেতন কিন্তু খুব কম না। আমার ভাইস্তা ভাতি যে আছে, তো ব্যাংক ট্যাঙ্কে 5 বছর একটা গাড়ি কিনে ফেলছে। আমাকে তুই গাড়ি কিনে কেমন? চাচা আমার বেতন তো 3 লক্ষ টাকা। তুই 3 লক্ষ টাকা বেতন পাস নাকি? তো যা হোক, ওদের এফিসিয়েন্ট দিকে পায়। কিন্তু এই তখন একজন সচিব আমার যে পিএসটি এসেছিল, বলি স্যার আমি তো আপনার সরকারি গাড়িতে যাই, আমি ঘুষ খাইলে হয়তো আর লাগতো না গাড়ি, আমি নিজে কিনতাম। ওখানে অনেস্ট অফিসার টফিসার আছে কিছু। ওইটা স্যার, আপনি নিজেই বললেন যে আন্দোলনের মুখে অনেক সিদ্ধান্তই আসলে আপনাদেরকে নিতে হয়েছে। আপনারা অনেক সংস্থার চাকরিজীবীদের সুযোগ সুবিধা দিয়েছেন, আবার আনসারদেরও জেলে পাঠিয়েছেন। এমন পরস্পর বিরোধী পদক্ষেপ আসলে কেন ছিল? না, তখন আমরা যেটা যেটা বাধ্য হয়েছে কিছু কিছু করতে, যে ওই আন্দোলনগুলো ছিল অনেকটা নইসেন্স হিসেবে। এইভাবে আন্দোলন করা তো একদম রাস্তায় বসে গেল, গেটের সামনে ছিল। অতএব আমরা বলছি এইগুলো বরং যদি আর্টিকুলেট করতে এসে যে বলতো আমাদের এত দরকার এইগুলো, তো আমরা হয়তো কিছুটা চেষ্টা করতাম। তো এই জন্য যে আনসার টানসার, পুলিশ আনসার যখন করে, তখন এটা ইউনিফর্ম, এটা ডিসিপ্লিন হিসেবে তো ওরা করলে। যেমন রেলওয়েরা করেছে, বাধ্য ওদেরকে জেলে নিতে পারিনি, কারণ ওরা জেলে নিয়ে রেলওয়ে একটা শ্রমিক লোকোমোটিভ চালায়, তবে অ্যাডভাইজার স্যার দিয়ে দেন, আর 500 টাকা করে বেশি চাচ্ছে, 1,000 টাকা দিয়ে দিলাম। তো এই ট্রু যেটা অনেকটা অ্যাড হক আর ডিসক্রিশনারি হচ্ছে, সেটা ঠিক না। এই জন্য কিন্তু আমি পে স্কেলটা করতে বলেছিলাম, যে সবার পে স্কেল, ঝুঁকি ভাতা, অ্যালাউন্স, মেডিকেল। এটা আপনি নিজেও স্বীকার করছেন যে একটা বৈষম্য হয়েছে তখন? হ্যাঁ, তখন বৈষম্য হয়েছে। কারণ তখন যমুনা পর্যন্ত যারা যেতে পারতো, বা আমার অফিস পর্যন্ত যারা আসতে পারতো, বা যে সেক্রেটারিয়েট গেট পর্যন্ত যারা যেতে পারতো, বা এসে ক্রিয়েট করতে পারতো, তাদেরকে আমরা বাধ্য হয়ে ভয়ে আমরা। স্যার, আরেকটা বিষয় ছিল যে আপনাদের সময় গ্রামীণকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। না, গ্রামীণ সম্বন্ধে আপনাদের একটা ভুল ধারণা অনেকের। গ্রামীণকে যে সুবিধা দেওয়া হয়েছে বিশেষ না। গ্রামীণ কিন্তু প্রথম থেকে তো ট্যাক্স এক্সামশন, এটা তো আপনার গ্রামীণ হয়েছিল ব্যাংক অর্ডিন্যান্স এরশাদ সাহেবের সময়। তো তখন বোধকে সাইদুজ্জামান সাহেব বা মুহিত সাহেবও ছিলেন তখন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এক্সামশন, তারপর হঠাৎ করে এসে এই আপনার কোন ইয়ারে আওয়ামী লীগ গভর্নমেন্টের একদম প্রথম দিকে না, তো উনি এসে বলে কিছুই পাবে না। তো এইটা গ্রামীণের যে টাকা পয়সাগুলো, যেটা মোটামুটি কিন্তু করাপশন নয়, প্লাস ওরা তো রিপোর্ট করে, অডিট রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়, ওটা বন্ধ করে দিলেন। তখন গ্রামীণ থেকে বললো যে এটা বন্ধ। তখন আমরা অনেক অ্যাসেস করে, আমি একটা কমিটি করে এনবিআরকে বললাম, ওটা আমরা রেস্টোর করেছি, নতুন করে কিন্তু দেওয়া হয় না, ওটা নতুন না। এই জন্য গ্রামীণকে দেওয়া হলো। অনেকে ভেবেছে গ্রামীণকে ট্যাক্স এক্সিবিশন দিয়ে, আমরা তো এবার ব্র্যাককে ট্যাক্স এক্সিবিশন দিয়ে আসছি। আমি এই ব্র্যাক এনজিওকে, আমি আসার পর নোটিফিকেশন হয়েছে, আমি মনে হয় যে ব্র্যাককে দাও, কারণ ব্র্যাক এটা ইজ এ ভেরি গুড ইস্যু। ব্র্যাক ইউনিভার্সিটিকে না, এনজিওকে কয়েকদিন আগে আমাকে সে বললো, চেয়ারম্যান বললো যে আব্দুর রহমান খান, স্যার ওটা আলটিমেটলি অ্যাপ্রুভ হয়েছে, আপনি যখন বলেছেন। শুধু ব্র্যাক না, সাথে সাথে আপনি ইসেকেও দিয়েছে একটা কি চ্যারিটেবল অর্গানাইজেশন। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আসলে গ্রামীণকে আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি? এই যে ট্যাক্স এক্সিবিশন দিলাম 11টার সাথে আমার সময় লিস্ট করা, এখন হয়তো এই মিনিস্টার 2-1টা ঢুকিয়েছে, তা জানি না। তা আমাকে তো চেয়ারম্যান বলে, স্যার আপনার লিস্ট যেটা করেছেন এগুলো আছে। যেমন রেড ক্রস পায়, আঞ্জুমান মফিদুল ইসলাম বহু আগে থেকে পায়, অথবা এগুলো আমাদের। আমি আবার কমিয়েছি আব্দুল হামিদ ফাউন্ডেশন, সিনহা ফাউন্ডেশন, এগুলো সব আমি কেটে দিয়েছি। আব্দুল হামিদ প্রেসিডেন্টের ফাউন্ডেশনের ট্যাক্স এক্সাম্পশন করো,
চিফ জাস্টিস সিনহার ফাউন্ডেশন, এরকম বহু ফাউন্ডেশন ছিল, সবগুলো আমি কেটে দিয়েছি। স্যার আমরা একদমই শেষের দিকে চলে আসছি, ছোট করে যদি একটু বলতেন, দেশের অর্থনীতি নিয়ে আসলে সাধারণ মানুষও একটু অনিশ্চয়তায় আছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি, এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের অর্থনীতি আমরা কোন জায়গায় দেখবো, আপনার কাছে কি মনে হয়? এখন আমার যেটা চাই আসলে সরকারকে একটু সাধারণ মানুষকে একটু কনভিন্স করতে হবে কিছু সাম প্র্যাকটিক্যাল অ্যাকশন, যেমন দ্রব্যমূল্যটা যেমনি হোক কিছু টাকা আপনার সহনীয় করতে হবে। আমার মুখে তো বললে তো হবে না 400 টাকা দিয়ে মরিচ কিনবে, এসে কিনবে, লোকজন তো পারচেসিং পাওয়ার তো আপনার হিসেবে। অর্থাৎ দরকার হয় গভর্নমেন্ট যদি স্পেশাল কিছু ফুড ইসে করে, স্পেশাল আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেম করে, প্লাস বাজারটা মনিটর করে, এটা হলে লোকজনকে বলে দিতে হবে। মানুষকে স্বস্তি দিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনার ধৈর্য ধরেন ব্যাংকিং সেক্টরে বলা ইমিডিয়েটলি, অবশ্য আজকে দেখলাম যে ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা ফেরত দেবে, এটা অনেক আগেই বলা উচিত ছিল যে টাকা পয়সা। ভালো একটা উদ্যোগ নিয়েছে সম্মিলিত এইগুলো জিনিস দিন শেষে আসলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে যা যা প্রয়োজন সরকার থেকে আমার যেটা আইনটা ছিল সেই কিন্তু আমি বলে আসছিলাম যে কারো টাকা মার যাবে না, কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক একটু কড়া করি, বেশি দেবো না কম দেবো, এগুলি করে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেশ বাণিজ্যের আলাপে আজকের পর্বে আমাদের সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে, সঙ্গেই থাকুন।